আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। স্বল্প মূল্যের ভীম ইউপিআই লেনদেনের জন্য কেন্দ্রীয় সরকার উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার সংশোধিত রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য 2024-25 এবং 2025-26 সময়কালে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেছেন, বিভিন্ন প্রকল্প ও উৎসাহ ভাতার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলের আর্থসামাজিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশ জুড়ে 15,000 জনঔষধি কেন্দ্র চালু হয়েছে। সরকার আগামী 2 বছরের মধ্যে আরো 10,000 কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি ভবনে আজ থেকে শুরু হবে উদ্যম উৎসব। রাশিয়া এবং ইউক্রেন প্রত্যেকে 175 জন যুদ্ধবন্দীকে হস্তান্তর করেছে। 3 বছর আগে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর এটিই সবথেকে বড় বন্দী বিনিময়। আসি বিস্তারিত খবরে। স্বল্প মূল্যের ভীম ইউপিআই লেনদেনের জন্য কেন্দ্রীয় সরকার উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। ১,৫০০ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিরিক্ত খরচ না করেই ইউপিআই পরিষেবার সুযোগ নিতে পারবেন। প্রতি 2,000 টাকা লেনদেনের জন্য 1.5% হারে ক্ষুদ্র ব্যবসায়ীরা উৎসাহ ভাতা পাবেন। শ্রী বৈষ্ণব আরও জানান, আসামের নামরূপের ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের এলাকার মধ্যেই নতুন ব্রাউনফিল্ড অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্প তৈরি করা হবে। মহারাষ্ট্রের জেএনপিএ বন্দর থেকে চক পর্যন্ত 6 লেনের গ্রিনফিল্ড মহাসড়ক নির্মাণের বিষয়টিও অনুমোদন করেছে কেন্দ্র। এর জন্য 4,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেএনপিএ বন্দর এবং নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সরকার সংশোধিত রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য 2024-25 এবং 2025-26 অর্থ বর্ষের সময়কালে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে। এর ফলে দুগ্ধ উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাবে এবং উৎপাদকরা লাভবান হবেন। ভারত 2035 সালে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন। লোকসভায় এক অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী সিং বলেন, এর নাম হবে ভারত অন্তরিক্ষ স্টেশন। সবকিছু ঠিকঠাক গেলে 2040 সালের মধ্যে একজন ভারতীয় মহাকাশচারী চাঁদের মাটিতে পা রাখবেন। চলতি বছরের শেষে একটি রোবট নিয়ে পরীক্ষামূলকভাবে গগনযান যাত্রা করবে। সুনিতা উইলিয়ামস নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় সন্তোষ ব্যক্ত করেন তিনি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিভিন্ন প্রকল্প ও উৎসাহ ভাতার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলের আর্থসামাজিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি বলেন, শিক্ষার ক্ষমতায়ন প্রকল্প, পিএম বিকাশ এবং প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নে সরকার উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, বর্তমানে দেশ জুড়ে 15,000 জনঔষধি কেন্দ্র চালু আছে। সরকার আগামী 2 বছরের মধ্যে আরো 10,000 জনঔষধি কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যসভায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের কাজের ওপর আলোচনায় এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্য মন্ত্রকের আলোচনায় যোগ দেন জেডিএস নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, বিজেপির ভুবনেশ্বর কলিতা, সিপিআইএম এর পি শিবাদর্শন প্রমুখ। পাঞ্জাবের কৃষকদের সমস্যা নিরসনে চণ্ডীগড়ে গতকাল একটি বৈঠক করেছেন পাঞ্জাব সরকার এবং কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সংযুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা সহ 28টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন ওই বৈঠকে। উপস্থিত ছিলেন পাঞ্জাব সরকারের কৃষি অর্থমন্ত্রী প্রমুখ। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই বৈঠক। আগামী 4 মে পরবর্তী বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এদিকে পাঞ্জাব পুলিশ গতকালই 2 কৃষক নেতা সরণ সিং পান্ধের এবং জগজিৎ সিং ডালিওয়ালকে গ্রেপ্তার করেছে। চণ্ডীগড়ে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে কৃষকদের দাবি দেওয়া নিয়ে গতকালের বৈঠকের পর এই 2 নেতা চণ্ডীগড় থেকে সন্ধু সীমান্তে যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়। পরিস্থিতির দিকে নজর রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে 2 কৃষক নেতাকে আটকের ঘটনায় রেল প্রতিমন্ত্রী রণবীর সিং তীব্র সমালোচনা করেছেন। পাঞ্জাব পুলিশের ভূমিকার নিন্দা করে তিনি বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মন্ত্রিসভার অন্য সদস্য পীযূষ গোয়েল কৃষকদের সঙ্গে বৈঠকে
পর দিল্লিতে ফিরে যাওয়ার পর এই আটকের ঘটনায় তিনি বিস্মিত। রবনীত সিং আরও অভিযোগ করেন, কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ঐক্য ভাঙতেই পাঞ্জাবের ভগবন্ত মানের নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800-117800-তে ডায়াল করে তাঁদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এ সম্প্রচারিত হবে। আকাশবাণী সংবাদ, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাতের লাইভ স্ট্রিমিং হবে। মূল অনুষ্ঠানটি ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক রাষ্ট্রপতি ভবনে আজ থেকে 30শে মার্চ পর্যন্ত উদ্যম উৎসবের আয়োজন করেছে। সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন, উৎসাহদান এবং দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যশালী নিদর্শনগুলিকে নাগরিকদের কাছে উপস্থাপিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে এই উৎসবে উপস্থিত থাকবেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই উৎসব খোলা থাকবে। নর্থ অ্যাভিনিউ, যেখানে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে মিশেছে, ওই অঞ্চলের 35 নম্বর গেট দিয়ে ঢোকা যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গোটা বিশ্বের সামনে বেশ কিছু সমস্যা সৃষ্টি করলেও নতুন সুযোগ এবং সাংবাদিকতা সহ বহু ক্ষেত্রেই নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। নতুন দিল্লিতে 19তম রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, জনসাধারণকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ডিপ ফেক সহ অন্যান্য সমস্যা থেকে বাঁচাতে আরও সচেতন করার বিষয়ে জোর দিতে হবে। ভারতীয় সাংবাদিকতার উৎকর্ষতায় রামনাথ গোয়েঙ্কা পুরস্কারের বিশেষ ভূমিকা রয়েছে, যা ভারতীয় গণতন্ত্রের ভিতকে মজবুত করে। পশ্চিমবঙ্গ সরকার 1993 থেকে 2013 সালের মধ্যে ঘোষিত ভারী শিল্প সংক্রান্ত 8টি প্রকল্প প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিধানসভায় বলেন, শিল্প স্থাপনের জন্য সময়োপযোগী একটি প্রকল্প শীঘ্রই ঘোষিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, গত 20 থেকে 25 বছরে পরিস্থিতির যথেষ্ট পরিবর্তন হয়েছে। পূর্বতন বাম সরকারের কিছু উৎসাহমূলক নীতি বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় সরকারের এই সিদ্ধান্ত। রাশিয়া এবং ইউক্রেন প্রত্যেকে 175 জন যুদ্ধবন্দীকে হস্তান্তর করেছে। 3 বছর আগে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর এটি সবথেকে বড় বিনিময়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমস্ত যুদ্ধবন্দী এবং বন্দী বেসরকারি নাগরিকদের মুক্তি দেওয়ার মধ্য দিয়েই শান্তির দিকে অগ্রসর হওয়া সম্ভব, যা দুই দেশের মধ্যে আস্থা অর্জনে সহায়ক হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুভেচ্ছার নিদর্শন হিসেবে তারা গুরুতর আহত আরও 22 জন ইউক্রেনীয় বন্দীকে মুক্তি দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন সময়ে বন্দী বিনিময় হয়েছে। সর্বশেষ বন্দী বিনিময় মার্কিন রাষ্ট্রপতির টেলিফোনের আগেই পরিকল্পনা করা হয়েছিল। ইসরায়েল গাজা ভূখণ্ডের মধ্যভাগে সামরিক অভিযান আরও তীব্র করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিরাপত্তার কারণে তাদের এই অভিযান। এর আগে গাজা ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ ভাগের মধ্যবর্তী স্থানে সেনাবাহিনী একটি আংশিক বাফার জোন তৈরি করে। এই অভিযানের ফলে জানুয়ারি মাসে যুদ্ধবিরতির প্রশ্নে যে মতৈক্য তৈরি হয়েছিল তার কার্যকর রইল না। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান আক্রমণে কমপক্ষে 38 জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে রাষ্ট্রসংঘের এক কর্মীও রয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, সামরিক অভিযানের মধ্যেই তারা আলোচনা চালাবেন। ইসরায়েলি সেনা বাহিনী সালাহ আলবিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে। এর আগে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে এই রাস্তাটিকে নিরাপদ বলে বিবেচনা করা হতো। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার পরে ইসরায়েল এই অভিযান শুরু করেছে। এদিকে ভারতের বিদেশ মন্ত্রক গাজার পরিস্থিতি বিবেচনা করেছে এবং সমস্ত পণবন্দীদের মুক্তির দাবি জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রকের পক্ষ থেকে গাজায় বসবাসকারী নাগরিকদের জন্য সমস্ত ধরনের মানবিক সহায়তা এবং সরবরাহ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে দুর্নীতি এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগে তুরস্ক প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থার প্রতিবেদনে বেশ কিছু ব্যবসায়ী এবং সাংবাদিক সহ আরও 100 জনের বিরুদ্ধে একই অভিযোগ এনে ওয়ারেন্ট জারি করা হয়েছে। ডিএফবি পোকাল ফুটবল প্রতিযোগিতা সেমিফাইনাল এবং ফাইনাল সরাসরি ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। ভারত ও জার্মানির মধ্যে ফুটবল সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং ভারতে আরও ফুটবল কন্টেন্ট আনার জন্য প্রসার ভারতী এবং জার্মানির ডিএফবির মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। স্বল্পমূল্যের ভিম ইউপিআই লেনদেনের জন্য কেন্দ্রীয় সরকার উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেছেন, বিভিন্ন প্রকল্প ও উৎসাহ ভাতার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলের আর্থসামাজিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন 7:25 খবর।